আমার বিয়ের কয়েক মাস পর জানতে পারলাম আমার শাশুড়ি প্রেম করেন। আমি আর আমার শাশুড়ি বাড়িতেই থাকতাম, আমার স্বামী বিদেশে থাকে। আমার শাশুড়ি একজন বিধবা মহিলা ছিলেন। উনি প্রতিদিন সন্ধ্যায় রান্না করতেন, তারপর খাবারটা নিয়ে বাইরে চলে যেতেন। বলতেন উনি এই খাবারটা নাকি একজন অনাথ শিশুকে দেয়, আর এতে নাকি আমার শ্বশুর পুণ্য পায়। এইভাবে চলতেছিল বেশ কিছুদিন। এই বিষয়টা আমার স্বামীকেও আমি জানাইনি। ভেবেছিলাম অসহায় মানুষদেরকে খাওয়ায়, এটা তো ভালো কাজ। কিন্তু হঠাৎ করে একদিন আমার শাশুড়ি জ্ঞান হারিয়ে ফেললেন। তারপর আমি ওনাকে কিছু না বুঝে ডাক্তারের কাছে নিলাম। ডাক্তার বললেন আমার শাশুড়ি নাকি গর্ভবতী। কথাটা শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। আমার শ্বশুর নাই, কিন্তু আমার শাশুড়ি গর্ভবতী হলেন কিভাবে? ডাক্তারের বলা কথাটা আমার শাশুড়িকে আমি জানতে দেইনি। প্রতিদিন আমার শাশুড়ি সন্ধ্যাবেলা খাবার রান্না করে বাইরে নিয়ে যেতেন। ওই দিন ওনাকে আমি অনুসরণ করতে শুরু করি। আসলে উনি খাবারটা নিয়ে যায় কোথায়? ওনার পিছু করতে করতে দেখলাম একটা পুরোনো বাড়িতে গেল। যখন দরজাটা খুললো, যেটা আমি দেখলাম এটা দেখে আমার হুঁশ উড়ে গেল। আমি ছোট থেকে বড় হয়েছিলাম আমার মামার বাড়িতে। প্রথম আসা সম্বন্ধটাই মামা কিছু জেনে না বুঝে বিয়ের জন্য রাজি হয়ে মামা যেন আমাকে তার ঘাট থেকে নামাতে পারলেই বাঁচে। আর বাঁচবে না বান কেন? তারও তো আরো মেয়ে আছে, তাদেরকেও বিয়ে দিতে হবে। আমি আমার মামার মেয়েদের চাইতে অনেক বেশি সুন্দরী ছিলাম, এজন্য মামি সবসময় ভয় পেত যদি সবচেয়ে ভালো সম্বন্ধটা আমার জন্য আসে। আমার যখন অভিজিতের সাথে বিয়ের সম্বন্ধটা এলো, মামি তখন মামাকে উল্টাপুল্টা বুঝিয়ে রাজি করে আমাকে বিয়ে দিয়ে দিল। তবে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি, এত ভালো স্বামী পাবো আমি কখনো ভাবতে পারিনি। আমার স্বামী অনেক ধনী ছিল না, বিয়ের পরপরই অভাবের মুখোমুখি হয়। আমার বিয়ের সময় অনুষ্ঠান করার জন্য আমার স্বামী অনেকগুলো টাকা ঋণ নিয়েছিল, আর এই ঋণ পরিশোধ করার জন্য তার আসলে বিদেশে যাওয়া। আর সে যাওয়ার সময় বলেছে আমাদের জন্য যেন কোনো ভবিষ্যৎ করতে পারে সে। আমাদের বিয়ের মাত্র 2 মাসের মাথায় আমাকে আমার শাশুড়ির কাছে রেখে সে দুবাই চলে যায়। আমার স্বামীর সাথে আমি খুব ভালো সময় কাটাতে পারিনি। তখন অভিজিৎ বলেছিল একটু ধৈর্য ধরো, টাকার সমস্যা এত বড় সমস্যা, শুধু ঋণ পরিশোধ নয়, আমরা একটা সুন্দর বাড়িও করব। কারণ এই মুহূর্তে আমরা যে বাড়িতে থাকি এটা তো ভাড়া বাড়ি। তুমি কি চাও না বলো আমাদের সুন্দর একটা বাড়ি হোক? এই কথাগুলো বলে ও আমার দুঃখ সরানোর চেষ্টা করছে। এই অল্প সময়ের মধ্যে আমার শাশুড়ির সাথে আমার খুব একটা বেশি কথা হয়নি, কারণ আমি জানতাম আমার স্বামীর সঙ্গে কাটানোর জন্য আমার হাতে বেশি সময় নেই। এজন্য দিনরাত আমি শুধু তার সঙ্গেই সময় কাটাতাম। আমার শাশুড়ির সঙ্গে বসে গল্প করার সময় আমি পাইনি, বা এই মুহূর্তে আমার হাতে সময়ও ছিল না। আমি শুধু রান্না করে দিতাম আর সে চুপচাপ খেত। আমার শাশুড়ি দিনরাত কি করতো এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু আমার স্বামী যখন বিদেশে চলে যায়, তারপর থেকে আমার শাশুড়ির সাথে টুকটাক কথাবার্তা হয়। উনি অন্য সব শাশুড়িদের মতো ছিল না, একটু অদ্ভুত ছিল। আমি যদি কাজ না করতাম উনি কখনো আমাকে কাজ করার জন্য জোর করতো না, বা নিজের মুখেও বলতো না। নিজে নিজেই কাজগুলো করে ফেলতো। আর যদি আমি সকালে ঘুম থেকে উঠতে দেরি হতো তাহলে আমাকে ডাকতো না, নিজে নিজে নাস্তা বানিয়ে টেবিলে বসে থাকতো, নয়তোবা নিজেই খেয়ে বসে থাকতো। এমনকি উনি আমার মাঝে মাঝে নোংরা কাপড় চোপড় গুলোও ধুয়ে দিতেন। উনি এসব কাজকাম করে আমাকে খুশি করতে পারেনি, বরং আমি আরো রেগে গিয়েছিলাম। একদিন আমি ওনাকে বলেই ফেললাম, আপনি এসব কর্মকাণ্ড করে কি বোঝাতে চান যে আপনার ছেলের বউ কোনো কাজ করে না? সে দেরিতে ঘুম থেকে ওঠে, সে নিজের কাপড় নিজে ধুইতে পারে না, এগুলো করে পুরো এলাকায় আমার নামে বদনাম ছড়াতে চান, তাই না? আমি শুধু এইটুকুই বলেছিলাম, এরপর থেকে আমার কাপড় চোপড় যদি নোংরাও হয়ে থাকে উনি আর পরিষ্কার করে দেয় না। এবং কি উনি যখন সকালে নাস্তা বানান শুধু এখন নিজেরটাই বানায়, আমার জন্য আর বানায় না। আমি ওনার এরকম আচরণ দেখে অবাক হয়ে যাই। উনি কিন্তু ঝগড়াও করেন। পরবর্তীতে ওনার সব কাজ উনি নীরবেই ছেড়ে দেয়। তার কিছুদিন পর অবাক করে এক ঘটনা ঘটে। আমি যখন রান্না করতাম তিনি আমাকে একজনের জন্য বাড়তি রান্না করতে বলেন। আমরা তো 2 জন, তাহলে 3 জনের খাবার রান্না করব কেন? তখন আমার শাশুড়ি বলতো, দেখো তোমার শ্বশুর তো এখন বেঁচে নাই, ওনার খাবারটাই আমি এখন অন্য একজনকে খাওয়াবো, তাহলে তোমার শ্বশুর পুণ্য পাবে। ওনার কথাটা শুনে আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। এর আগে তো ওনাকে এভাবে কথা বলতে শুনি নাই, বা আমার স্বামী থাকতেও তো উনি এই কথা কখনো বলে নাই। উনি কখনোই দিনের খাবার দিতেন না, সবসময় রাতের খাবারটাই দিতেন। আমি অবাক হয়ে যেতাম, আমার মনে হাজারো প্রশ্ন জাগতো। আবার সেটা আমি ভুলে যেতাম, ওনাকে কখনো আর জিজ্ঞাসা করিনি। আমার স্বামীর প্রতি আমি বেশি মগ্ন থাকায় এগুলো আর কান দেইনি। তারপর আমি ভেবেছিলাম উনি মনে হয় আগে থেকেই দেয়, এজন্য আমি আর কিছু বলিনি। মাঝে মাঝে ভাবতাম এমন খুব কম মহিলা আছে যে কিনা তার স্বামী মারা যাওয়ার পর তার স্বামীর আত্মার শান্তির জন্য দরিদ্র অসহায় মানুষকে খাওয়ায়। এরকম কয়জনই বা করে? আমার শাশুড়িকে আমি একজন খুশকো মহিলা ভেবেছিলাম, যার কোনো ব্যাপারে কোনো আগ্রহ ছিল না। আর আমি তার মধ্যে এমন কোনো বিশেষ ভালো গুণও দেখিনি। এই ব্যাপারটা আমি সাধারণভাবেই নিয়েছিলাম। তার প্রতি শ্রদ্ধা সম্মান আমার ধীরে ধীরে আরো বেড়েই চলেছিল। এটা ঘটেছিল কারণ আমি সদ্য বিবাহিত ছিলাম, এবং কি আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম। বিদেশ যাওয়ার পর থেকে আমি আমার স্বামীকে খুব মিস করতেছিলাম, এজন্য আমি আমার শাশুড়ির ব্যথাটা অনুভব করতে পারতাম। আমি আমার স্বামীকে এতটাই ভালোবাসতাম যে খুব অল্প সময়ে বাধ্য হয়ে তাকে বাহিরে যেতে হয়েছে। এতেই আমার যে অবস্থা, আশা করি আমার স্বামী আবারও ফিরে আসবে। কিন্তু আমার শাশুড়ির স্বামী, সে তো চিরদিনের মতো পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আর তিনি কখনো আশাও করে না যে ফিরে আসবে। আর এমনটা ভেবে দুঃখে কষ্টে আমার হৃদয়টা ভরে যেত।
আর এরপর থেকে আমার শ্বশুরের প্রতি সহানুভূতি দেখানো শুরু করে। আর আমার শাশুড়ি ওই খাবারটা নিয়ে প্রতিদিন বাইরে যেতেন আর অনেকক্ষণ বাইরে থাকতেন। আমার যদি ঘুম পেত তবু আমি ঘুমাতে পারতাম না, কারণ উনি আসার পর আমাকেই তো দরজাটা খুলতে হতো। আমার শাশুড়িকে একদিন বললাম, আপনি তো খাবার দিতে যান, তাহলে এত দেরি করে যান কেন? আর যে মানে এত দেরি করেন কেন? একটু তাড়াতাড়ি ফিরলেই তো হয়। আপনি তো জানেন আমি তাড়াতাড়ি ঘুমাই। পরের দিন আবার আমার স্বামীর সাথে সকালে আমাকে কথা বলতে হয়। এই লাইভ স্টোরির দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।